হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা জানাচ্ছি প্রথমে আপনাদের। আজকের বিষয়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে যে ক্যান্সার রোগের চিকিৎসায় কোলেস্টেরলের ব্যবহার। বিজ্ঞানীদের এই নতুন উদ্ভাবন নিয়ে বিশ্বব্যাপী আশাবাদ এবং আপনার হইচই চলছে এই বিষয়টি নিয়ে। আমরা এই বিষয়টি আজকে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব যে কোন দেশে কখন কিভাবে ঈদ উদযাপিত হচ্ছে এবং নিউ ইয়র্কে বিশেষ করে কিভাবে ঈদ হবে, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব কি শর্তে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তি সম্পাদিত হচ্ছে, এই বিষয়টি আজকে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব $50 ওয়ার্ল্ড কাপ টিকিটের লটারির নিবন্ধন শুরু হয়েছে এবং প্রথম দিনেই মাত্র 3 মিনিটে শেষ 50,000 আবেদনের কৌটা। ওয়াও, ইটস সো মাচ ক্রেজ। এই বিষয়টি আজকে আমরা জানব এবং আমরা আজকে আপনাদেরকে বলবো যে অনেকেই জানতে চেয়েছেন যে কোথায় আবেদন করবেন, আমরা লিঙ্কটাও আজকে শেয়ার করব। আজকে অতিথি যারা থাকবেন তাদের মধ্যে আছেন ডক্টর মাহবুব ই হুসেইন, যিনি নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ, তিনি আমাদের সাথে আজকে যুক্ত হবেন। আমাদের সাথে যুক্ত হবেন জনাব হাসান ফেরদৌস, আমাদের সাথে যুক্ত হবেন জনাব ফখরুল ইসলাম দেলোয়ার, যিনি জামাইকা মুসলিম সেন্টারের সেক্রেটারি, এবং আজকে নিউজ আপডেটে আমাদের সাথে আছেন জনাব নাজমুল হাসান। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে ফেসবুকে যারা দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আজকে মে মাসের 25 তারিখ। এনবিসি নিউজের খবর অনুযায়ী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে যে আজ তারা ইরানে অবস্থিত লক্ষ্যবস্তুগুলোর উপর হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, যাকে এনবিসি নিউজ উদ্ধৃত কোট করেছে, এই হামলাগুলো আত্মরক্ষার্থে চালানো হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী চলমান যুদ্ধবিরতি চলাকালীন সময়ে সংযম বজায় রেখেও তাদের বাহিনীকে রক্ষা করেছে চলেছে এবং আত্মরক্ষামূলক আক্রমণ ছিল, সেটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে। আজকে ইরানের সঙ্গে নতুন চুক্তিটি তীব্র সমালোচনার মুখে পড়ায়, চুক্তি এখনো হয়েছে কিনা সেটি ঘোষণা করা হয়নি, তবে চুক্তির কিছু বিষয়বস্তু প্রকাশিত হয়ে যাওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন এবং তিনি নিজেই, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই আব্রাহাম অ্যাকর্ডস এর পরিধি বিস্তারের প্রচেষ্টা চালাচ্ছেন। যুদ্ধ অবসানের লক্ষ্যে যে কোনো চুক্তিতে ইরানকে কোনো রকমের ছাড় দেওয়ার বিষয়ে রিপাবলিকান আইন প্রণেতারা, সিনেটর এবং কংগ্রেসম্যান উভয় গ্রুপই সতর্কবাণী উচ্চারণ করেছেন। অন্যদিকে ইসরায়েল ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যকার চুক্তিগুলোর পরিধি, সেটি আব্রাহাম অ্যাকর্ড পরিধি বাড়ানোর বিষয়ে ট্রাম্পের প্রচেষ্টাকে সন্দেহের দৃষ্টিতে দেখা হচ্ছে। প্রেসিডেন্ট তার ট্রুথ সোশ্যাল এক পোস্টে বলেছেন যে সৌদি আরব এবং কাতারেরই সবার আগে স্বাক্ষর করা উচিত। তিনি পাকিস্তান, তুরস্ক, মিশর এবং জর্ডানকেও এতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন আব্রাহাম অ্যাকর্ডসে। এবং মিশর ও জর্ডানের সাথে ইসরায়েলের শান্তি চুক্তি রয়েছে, যা যথাক্রমে মিশরের সাথে 1979 সালে এবং জর্ডানের সাথে 1994 সালে স্বাক্ষরিত হয়েছিল। গত শনিবার এই অঞ্চলের বিভিন্ন দেশের নেতাদের সাথে কথা বলার পরে অবশ্য ট্রাম্প বলেছেন যে তিনি এমনটাও প্রেসিডেন্ট ট্রাম্প কল্পনা করেন যে ইরানও ভবিষ্যতে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে। এটাই তার পরিকল্পনা এবং ইসরায়েলের সাথে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার অর্থই হচ্ছে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া এবং ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করা। সেটি হচ্ছে আব্রাহাম অ্যাকর্ডসের মূল লক্ষ্য এবং এই বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত আশাবাদী। তিনি কল্পনা করেন যে ইরানও ভবিষ্যতে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিবে। ইরানের সাথে চলমান যুদ্ধে নিহত 13 জন আমেরিকান সেনা সদস্যদের স্মরণে শোক প্রকাশ করতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প অঙ্গীকার করেছেন যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। সেটি আজকে তিনি বলেছেন সেই শোকার্ত পরিবারের উদ্দেশ্যে বক্তব্য প্রদানের সময়। আজ নিউ জার্সির একটি আইস ডিটেনশন সেন্টারের বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে আইস এজেন্টদের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ যে ডেলানি হলের ডিটেনশন সেন্টারের নাম হচ্ছে ডেলানি হল। সেই ডেলানি হলের ডিটেনশন সেন্টারের বাইরে সংঘটিত এই সংঘর্ষে এজেন্টরা পেপার স্প্রে ও লাঠি ব্যবহার করেছে।
যেখানে বর্তমানে একটি অনশন কর্মসূচি চলছে। তবে গতকাল রবিবার দিন শেষে উত্তেজনা চরমে ওঠে যখন ডজন খানেক বিক্ষোভকারী জানতে পারেন যে কারারক্ষীরা, অর্থাৎ ডিটেনশন সেন্টারের কারারক্ষীরা আটক স্রোত নামের এক অভিবাসীকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ডিটেনশন সেন্টার থেকে। উল্লেখযোগ্য হচ্ছে যে স্রোত গত শুক্রবারই অনশন ও কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন ডিটেনশন সেন্টারে। সংবাদ মাধ্যম দি সিটির তথ্য মতে এই ধর্মঘটের মূল দাবি ছিল, এবং দাবি এখনো রয়েছে, বয়স্ক ও তরুণ আটককৃতদের পাশাপাশি যেসব বন্দী শারীরিকভাবে অসুস্থতায় ভুগছেন তাদের অবিলম্বে মুক্তি দাও, এই দাবিতেই তারা বিক্ষোভ সমাবেশ করেছেন আজ। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর দমন অভিযান, এই ডিপোর্টেশনের ক্ষেত্রে বিশেষ করে অভিবাসীদের আতঙ্কিত করছে ভুয়া আইস এজেন্টরা। নতুন এক উপসর্গ দেখা দিয়েছে। নাতিশিয়াস টেলিমুন্ডা নামক একটি স্প্যানিশ ভাষার সংবাদ মাধ্যমের অনুসন্ধানে এমন সব ঘটনার উল্লেখযোগ্য বৃদ্ধি নথিবদ্ধ করা হয়েছে, যেখানে ব্যক্তিরা নিজেদের ফেডারেল এজেন্ট হিসাবে পরিচয় দিয়ে অভিবাসীদের লুটপাট, ভয়ভীতি প্রদর্শন এবং এমনকি আহত বা ধর্ষণও করছে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত নোটিশিয়াস টেলিমুন্দো নামক সংবাদ মাধ্যমটি অন্তত এমন ৬টি ঘটনা নথিবদ্ধ করেছে, যেখানে প্রতারকরা আইস এজেন্ট সেজে অভিবাসীদের লুট করেছে কিংবা হয়রানি করেছে। গত জানুয়ারি মাঝামাঝি সময়ে পিটসবার্গে এক ব্যক্তি নিজেকে আইস এজেন্ট হিসেবে দাবি করে জোরপূর্বক একটি বাড়িতে প্রবেশ করে এবং কিশোরকে ছুরি দেখিয়ে হুমকিও দেয়। ফেব্রুয়ারিতে স্যান ডিয়েগোর পুলিশ জানায় যে প্রাপ্ত অভিযোগ অনুযায়ী এক ব্যক্তি নিজেকে একজন আইস কর্মকর্তা হিসেবে জাহির করে একটি রেস্তোরাঁর ম্যানেজারের গলা হাত পেঁচিয়ে ধরে। এই বিষয়ে সেই সময় সে দাবি করে যে ওই ম্যানেজার অবৈধভাবে দেশে অবস্থান করছেন এবং সে তাকে গ্রেফতার করতে যাচ্ছে। এই ধরনের অভিযোগ সম্বলিত নানাবিধ তথ্য উপাত্ত নোটিশিয়াস বলে টেলিমুন্ডো বলে সংবাদ মাধ্যম ইতিমধ্যেই লিপিবদ্ধ করেছে। যুদ্ধের আশঙ্কায় প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, বিশেষ ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ পুনরায় শুরু হওয়ার আশঙ্কার প্রেক্ষাপটে তীব্র দাবদাহ, চরম গরম চলছে এখন সৌদি আরবে। মুসলমানরা বার্ষিক হজ শুরু করেছেন। ইসলামের 5টি স্তম্ভের অন্যতম বার্ষিক হজ তীর্থযাত্রা আজ সোমবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সৌদি আরবে। হজ পাসপোর্ট বাহিনীর কমান্ডার সালেহ বিন সাদ আল মুরাব্বা গত শুক্রবার জানিয়েছেন দেশের বাইরে থেকে এবার 15 লক্ষেরও বেশি তীর্থযাত্রী সৌদি আরবে এসে পৌঁছেছেন ইতিমধ্যেই। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বিরাজমান ভঙ্গুর যুদ্ধবিরতি এবং সংশ্লিষ্ট আঞ্চলিক উত্তেজনা ও অনিশ্চয়তার আবহে ধর্মপ্রাণ মুসলমানরা হজে অংশগ্রহণের উদ্দেশ্যে দলে দলে সৌদি আরবে সমবেত হয়েছে। একটু আগে তাহের বসু জানিয়েছেন বিশ্বকাপের $50 টিকিট নিয়ে আজকে হুলস্থুল কাণ্ড ঘটেছে নিউ ইয়র্ক সিটিতে। মাত্র 3 মিনিটের মধ্যে $50 বিশ্বকাপের টিকিটের লটারির প্রথম দিনের কোটা পূর্ণ করে ফেললেন নিউ ইয়র্কবাসীরা। আজকে কেউ টিকিট পাচ্ছে না, লটারিতে নাম তালিকাভুক্ত করেছেন মাত্র। মেয়র জোহরান মামদানি গত সপ্তাহে ঘোষণা করেছিলেন যে নিউ ইয়র্ক সিটির বাসিন্দারা যদি একটি লটারি ড্রয়ের জন্য নিবন্ধন করেন এবং তাতে বিজয়ী হন, তবে তাদের কাছে মাত্র $50 1000টি টিকিট বিক্রি করা হবে। মামদানি আরো জানান ওই টিকিটগুলোর সাথে নিউ জার্সির ম্যাট লাইফ স্টেডিয়াম থেকে আসা যাওয়ার বিনামূল্যে বাস ভ্রমণের সুবিধাও অন্তর্ভুক্ত থাকবে। তবে তিনি হতাশ হওয়ার কিছু নেই, কারণ নিউ ইয়র্কবাসীরা আগামী 30শে মে শনিবার পর্যন্ত লটারিতে প্রতিদিন সকাল থেকে এই লটারির জন্য নিবন্ধন করতে পারবেন। কর্মসূচির অংশ হিসাবে 5টি গ্রুপ পর্বের ম্যাচ এবং 2টি নকআউট পর্বের ম্যাচ জন্য প্রায় 150টি টিকিট বরাদ্দ করা হবে। বিজয়ীদের দৈব চয়ন পদ্ধতিতে নির্বাচন করা হবে এবং 3রা জুন ইমেইলের মাধ্যমে তাদের বিষয়টি জানানো হবে। ইমেইলে জানিয়ে দেওয়া হবে যে কেউ লটারিতে যারা বিজয়ী হয়েছেন তাদের তথ্য জানানো হবে এবং এরপর $50 মূল্যের 2টি টিকিট কেনার জন্য তাদের মাত্র 48 ঘন্টা সময় দেওয়া হবে। টিকিটগুলোর ম্যাচের দিন সশরীরে সংগ্রহ করতে হবে এবং এগুলো হস্তান্তরযোগ্য নয়। টিকিট কালোবাজারি রোধকল্পে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে টিকিটটি লটারির জন্য যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি আমি আপনাদের বলে দিচ্ছি। সেই ওয়েবসাইটটি হচ্ছে
ওয়েবসাইটটি হচ্ছে যে www.regn REGNYC TIX REGNYC TIX.com। আবারও বলি www.regnyctix.com। একে সকাল 9টা 10টার সময় এই ওয়েবসাইট খোলে এবং আজকে 10টায় খোলার 3 মিনিটের মাধ্যমে সমস্ত টিকেটের আজকে যে কোটা ছিল 50,000 সেটি পূর্ণ হয়ে যায়। প্রতিদিনই 50,000-এর কোটা থাকবে এবং একটু আগে যেটি আপনাদের জানালাম 30শে মে পর্যন্ত আবেদন করা যাবে এবং জুন মাসের 3 তারিখে সবাইকে বিজয়ীদের জানানো হবে যারা বিজয়ী হয়েছেন এই লটারিতে এবং এরপরে 48 ঘন্টা অর্থাৎ 3 তারিখে জানানো হবে, তারপরে 48 ঘন্টা সময় দেওয়া হবে টিকিট সংগ্রহের জন্য। আজ সোমবার মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম জানিয়েছেন যে ওয়াশিংটনে এই টুর্নামেন্টের জন্য অর্থাৎ যুক্তরাষ্ট্র এই টুর্নামেন্টের জন্য ইরান দলকে আতিথ্য দিতে অস্বীকৃতি জানানোর পর ইরানের জাতীয় ফুটবল দল মেক্সিকোতে অবস্থান করবে এবং তাদের 3টি বিশ্বকাপ ম্যাচের দিনগুলোতে যুক্তরাষ্ট্রে যাতায়াত করবে। প্রেসিডেন্ট শেইনবাম জানান যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ যখন জানিয়ে দেয় যে 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত চলা এই প্রতিযোগিতার পুরো সময়টা ইরান তাদের যুক্তরাষ্ট্রে অবস্থান করুক, এটা তারা চায় না। যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ ইরান যুক্তরাষ্ট্রে অবস্থান করুক খেলার সময়, সেটি তারা চায় না। তখন ফিফা মেক্সিকো সরকারের সঙ্গে যোগাযোগ করে এবং যদিও যুক্তরাষ্ট্রের মাটিতেই ইরানের গ্রুপ জি 3টি ম্যাচ খেলার কথা ছিল এবং কথা রয়েছে যদিও, তবে তারা সেখান থেকে মেক্সিকোতে থাকবে সীমান্তবর্তী কোনো শহরে এবং সেখান থেকে তাদেরকে যুক্তরাষ্ট্রে খেলার জন্য পাঠানো হবে এবং খেলার পরে তারা আবার মেক্সিকোতে ফিরে যাবেন। শেষ করছি আজকে 2026 সালে ভ্রমণকারীদের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরসমূহের একটি তালিকা প্রকাশ করেছে বার্কশায়ার হ্যাথওয়ে ট্রাভেল প্রোটেকশন গ্রুপ এবং এবারের তালিকাটি আমেরিকান ভ্রমণকারীদের দৃষ্টিতে সবচেয়ে নিরাপদ বিশ্বের শহরগুলিকে প্রতিফলিত করে। আর তাদের এই বিষয়ে ভালোই জানার কথা, কারণ কেবল সেই সব ভ্রমণকারীরাই কোন শহরের নিরাপত্তার বিষয়ে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন যারা প্রকৃতপক্ষে সেই শহরটি ভ্রমণও করেছেন। তালিকাটি বলে দিচ্ছি। প্রথম শহর নিরাপত্তার দিক থেকে আইসল্যান্ডের রিকিয়াভিক, দ্বিতীয় শহর ডেনমার্কের কোপেনহেগেন, সুইজারল্যান্ডের জুরিক তৃতীয় শহর, হল্যান্ডের আমস্টারডাম চতুর্থ, এরপরে হাওয়াই হনলুলু, তারপরে অস্ট্রেলিয়ার সিডনি, এরপরে স্পেনের বার্সেলোনা, অষ্টম স্থানে রয়েছে পর্তুগালের লিসবন, 9 নম্বর স্থানে রয়েছে জাপানের টোকিও, 10 নম্বরে রয়েছে আয়ারল্যান্ডের ডাবলিন, তারপর 11 নম্বরে রয়েছে ইটালির ভেনিস, 12 নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়ার সোল, 13 নম্বরে রয়েছে ইংল্যান্ডের লন্ডন এবং 14 নম্বরে সিঙ্গাপুর এবং শেষ করছি 15 নম্বরে সান ফ্রান্সিসকো। নিউ ইয়র্ক সিটি কিন্তু নিরাপদ শহরগুলোর তালিকায় নেই, যদিও বিশ্বের সবচেয়ে বেশি পর্যটক আসেন মূলত নিউ ইয়র্ক শহরে। আপাতত এখানেই শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান। সো আপনি যেটা বললেন যে নিউ জার্সি ডিটেনশন সেন্টারে কি হয়েছে সেখানে? বিক্ষোভ হচ্ছে, আর সকালে বিক্ষোভ হয়েছে সেখানে। সো বিক্ষোভ হওয়ার পরে তারা আশপাশের যে প্রতিক্রিয়া হয়েছে তাতে বলা হচ্ছে ডিটেনশন সেন্টার বন্ধ করে দেওয়া হবে। না, সেরকম কোন তথ্য এখনো আসেনি ডিটেনশন সেন্টার বন্ধ করতে হবে। যার জন্য তারা বিক্ষোভ করছে সেই অভিবাসী স্রোত, তাকে কি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে কিনা সেই বিষয়টিও আইস কর্তৃপক্ষ কিংবা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এখনো জানায়নি কোনো বিষয়। সো ট্রাম্প প্রশাসনের যে দরপাকড় আজকে আমার সাথে কথা হচ্ছিল অ্যাটর্নি ইসরার সামি, আপনি জানেন আমাদের কমিউনিটির একজন পুরনো অ্যাটর্নি, তিনি বললেন যে দরপাকড় আসলে অনেক, যদিও আমরা শহরে মানে সিটিতে যারা আছে অনেকেই জানি না, বাট বিভিন্ন জায়গায় অনেক দরপাকড় হচ্ছে, বিশেষ করে তরুণ যারা আছে বিভিন্নভাবে তাদেরকে ধরা হচ্ছে এবং ধরার পরে কেউ কেউ এমনও ধরা হচ্ছে যাদের ওয়ার্ক পারমিট আছে এখানে থাকার, কিন্তু ধরে নিয়ে যাওয়ার পরে হয়তো 12-13 ঘন্টা পরে আবার ছেড়ে দিচ্ছে, এইরকম একটা হয়রানি করা হচ্ছে। এটার প্রতিকার কি? কোন প্রতিকার নাই? অ্যাটর্নি সাহেব প্রতিকার হিসেবে কি বলেছেন? আমরা তো সংবাদ মাধ্যমের কর্মী, প্রতিকারের ব্যাপারে অ্যাটর্নি সাহেবের বক্তব্য উনি গিয়ে ফাইট করে নিয়ে ছুটাইয়া নিয়ে আসে, কিন্তু এটা এই যে একটা লোক যার ওয়ার্ক পারমিট আছে, হি হ্যাজ এ লিগ্যাল পারমিট টু স্টে ইন দিস কান্ট্রি, রাইট? সো এর মধ্যে আপনি গিয়ে ধরে নিয়ে তারে 12 ঘন্টা আটকে রাখছেন। এই তথ্যটা ইমিগ্রেশন দেয় না, বলে না যে ওয়ার্ক পারমিট থাকার অর্থই যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থান, এটা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি স্বীকার করতে চায় না। তারা বলতে চায় তাদের মামলা চলাকালীন সময়ে তাকে কাজ করার সুযোগ দেওয়ার অর্থ এই নয় যে তাকে তার বসবাসের বৈধতা রয়েছে। যদিও এই ধরনের বিষয় আদালতে চ্যালেঞ্জ হয়েছে ইতিমধ্যেই,
এবং ইমিগ্রেশনও সেই বিষয়টি মেনশন করেন। তারা বলতে চাচ্ছে যে যে কোনো ব্যক্তিকেই তারা কিছুদিন আগে হোমল্যান্ড সিকিউরিটি কিছু সতর্কবার্তা দিয়েছিল সকলের জন্য। সেটা হচ্ছে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট এখন এই মুহূর্তে। সেটি হচ্ছে যাদের ওয়ার্ক পারমিট আছে তাদের ওয়ার্ক পারমিট সঙ্গে রাখা, সেটি খুবই গুরুত্বপূর্ণ। যাদের গ্রিন কার্ড আছে অবশ্যই অবশ্যই গ্রিন কার্ড সাথে রাখতে হবে। তার কারণ কিছুদিন আগে একটি খবর পাওয়া গেছে, সেটি হচ্ছে যে একজন বস্টনে খুব সম্ভবত একজন গ্রিন কার্ড ধারীকে আইস আটক করার পর সে যখন জানায় যে তার গ্রিন কার্ডটি সে বাসায় রেখে এসেছে, তখন আইস কর্তৃপক্ষ যদিও তাকে গ্রেফতার কথা গ্রেফতার না করে তাকে গাড়িতে তুলে তার বাসায় যায়। বাসায় গিয়ে যখন সে তার গ্রিন কার্ডটি দেখায় সাথে সাথে তাকে $130 একটি টিকিট দেয়। টিকিট দেওয়ার অর্থ এই যে তুমি জরিমানা করে, কারণ তার সে যখন গ্রিন কার্ডটি রিসিভ করে চিঠির মাধ্যমে সেখানে লেখা ছিল ইউ মাস্ট ক্যারি দিস গ্রিন কার্ড অল দ্য টাইম উইথ ইউ, আর সেটি সে পালন করে, সেই জন্য তাকে টিকিটও দেওয়া হয়েছে। অতএব যারা গ্রিন কার্ড দাঁড়িয়েছেন তাদের আমি বলবো যে এক্সট্রা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যাতে হেনস্থার শিকার হতে না হয়, আপনারা অবশ্যই অবশ্যই গ্রিন কার্ডটি ক্যারি করবেন। আর ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি জানিয়ে যে যদিও সিটিজেনদের কোনো ডকুমেন্ট ক্যারি করতে হয় না, তবুও সতর্কতামূলক হিসাবে সিটিজেনদেরকে আটক করতেই পারেন আইস কর্মকর্তারা যখন কোনোখানে তারা অভিযান চালান, এটি তারা বলেছেন। সেই জন্যই নাগরিকদের প্রস্তুত থাকা উচিত যে তাদের নাগরিকত্ব প্রমাণ করার বিষয়ে, যাতে তাদেরকে আইস কর্তৃপক্ষ শনাক্ত করতে পারে তারা যুক্তরাষ্ট্রের নাগরিক। সো কিভাবে সে অ্যাবাউট আমাদের যে রং, এই রং দেখলেই তো মনে করবে ইমিগ্রেন্ট, রাইট? যদিও আপনি যুক্তরাষ্ট্রের নাগরিক, করতেই পারে এবং তখন আপনি আপনার পরিচয় দিবেন, আইডেন্টিটি দিবেন। আপনি যদি গ্রিন কার্ড আপনার তো থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স আপনি দিতে পারেন, এর বাইরে তো আর কেউ ক্যারি করে না কিছু। কেউ ক্যারি করে না কিছু, এই জিনিসটা ঠিক নয়। কেউ কিছু ক্যারি করতে এখন কি হবে, আপনার পাসপোর্ট পকেটে রাখতে হবে? না, পাসপোর্ট পকেটে রাখতে হবে না, পাসপোর্ট পকেটে রাখার দরকার নেই। আপনাকে প্রমাণ করতে হবে পাসপোর্ট কার্ড রাখতে পারেন, পুরো পাসপোর্ট রাখার দরকার নেই। সময়ের কারণে পাসপোর্ট কার্ড রাখতে পারেন, কিংবা অনেকে এনহান্সড ড্রাইভিং লাইসেন্স যাদের আছে তারা এনহান্সড ড্রাইভিং লাইসেন্সের ছবি আছে আমেরিকান ছবিটা টাকা, সেটা প্রমাণ করে যে আপনি আমেরিকান নাগরিক। অথবা এনহান্সড আইডি রাখতে পারেন। কেউ ট্রাভেলার্স কার্ড যেটি আছে, যেমন ধরেন কতগুলি কার্ড আছে, টিএসএ কার্ড, সেগুলো রাখতে পারেন। গ্লোবাল এন্ট্রি কার্ড রাখতে পারেন। গ্লোবাল এন্ট্রি কার্ডে লেখা থাকে যে আপনি ইউএস সিটিজেন। তো তবে এই আপনাকে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি যেটা জানিয়েছে তাদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে, যে আইস কর্মকর্তারা কোনো অভিযানে গেলে তারা সেখানে কোনো নাগরিক গ্রেপ্তারও হতে পারেন সন্দেহবশত, কিন্তু গ্রেপ্তার হলে তিনি যে নাগরিক এইটি প্রমাণ করার দায়িত্ব তাকে বহন করতে হবে। অতএব সেই জন্যই আপনাকে নাগরিকত্বের কাগজপত্রটি সাথে থাকলে মঙ্গল। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি দর্শকদের বলবো আজকে আমাদের খুবই খুশির খবর যে আমাদের সাথে যুক্ত আছেন প্রফেসর ডক্টর মাহবুবী ই হুসেন, যিনি নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ, প্রফেসর নিউক্লিয়ার মেডিসিন। এবং আমরা একদিন ওনার বক্তব্য শুনেছিলাম এবং আমাদের যারা প্যানেলে ছিলেন তারা বলছিলেন যে একজন প্রফেসর যেভাবে তার ক্লাসে কথা বলেন, তার কথা শুনে মনে হচ্ছিল আমরা মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনছি। সো আজকে তিনি আমাদের সাথে অনেকদিন পরে যুক্ত হয়েছেন এবং আজকে আবার তার কথা শুনবো। এবং আজকে অত্যন্ত ইম্পর্টেন্ট সাবজেক্ট যেটা আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে যে ক্যান্সার রোগ নিয়ে আমরা সবাই সব সময় অলমোস্ট অল দ্য টাইমস আমরা এক ধরনের ভীতির মধ্যে থাকি যে কার কখন কি হয়। কোনো একটা সামান্য ব্যথা হলেও মনে হয় যে কি হলো, এই ধরনের একটা আশঙ্কা থাকে। সো ক্যান্সার রোগের এখন পর্যন্ত কোনো ভালো চিকিৎসা নাই। সো এই অবস্থায় একটা বিজ্ঞানীরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করছেন, তা হচ্ছে ক্যান্সার রোগ চিকিৎসায় কোলেস্টেরল। এবং এটা নিয়ে চিকিৎসা বিজ্ঞানীদের যে নতুন উদ্ভাবন, এই উদ্ভাবন নিয়ে কি হচ্ছে বা এটার আদৌ কোনো আশা আছে কিনা, এই বিষয়টি আমরা জানতে চেষ্টা করব। বলবেন ডক্টর মাহবুবী হোসেন। ডক্টর মাহবুবী হোসেন, আসসালামু আলাইকুম। আমাকে শোনা যায় কি? এক্সকিউজ মি। জি, আমি আমার মানে নির্ধারিত বিষয়ের আগে নাজমুল হাসান ভাই যে কথাটা বলছিলেন, আমি যদি একটু যেহেতু আমরা কমিউনিটি পারপাসে সার্ভ করি, একটু যদি আমি একটা জিনিস মানে প্রশ্নই বলা যায় অথবা আলোচনা, যে গ্রিন কার্ড ধারী যারা গ্রিন কার্ড পকেটে নিয়ে যাবেন, এই 1 মাস আগে আমার এক আত্মীয় একটা ঘটনা করছে, তার গ্রিন কার্ডটা হারিয়ে গেছে। এখন গ্রিন কার্ড হারিয়ে যাওয়া তো আরো একটা জটিলতা, তার কাছে তখন কিছুই থাকবে না। বাসায় থাকলে তো বাসায় গিয়ে দেখানো সম্ভব, জরিমানা দিয়ে মুক্ত হওয়া সম্ভব, কিন্তু যদি হারিয়ে যায় তাহলে তো কিছুই নাই। তাহলে আমি আমার সে আত্মীয়কে বলেছি
আর আমি আমার আত্মীয়কে বলেছি তুই বাবা গ্রিন কার্ড বাসায় রাখো, ফটোকপি সাথে রাখো, তারপরে যদি চায় বাসায় আসা অথবা ঠিক আছে। আপনি এটার একটা সমাধান দেন। না থাকে, গ্রিন কার্ড হারিয়ে গেলেও আপনি যখন গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন পুনরায়, আপনি একটা ফি দিয়ে থাকেন, সেই ফি রিসিপ্টটাই দেন আপনার গ্রিন কার্ড আছে। প্লাস আরেকটা জিনিস আছে, গ্রিন কার্ডের সাথে একটা চিঠি আসে, কিন্তু সেই চিঠিটা সাথে রাখলো যে আমার গ্রিন কার্ড হারিয়ে গেছে, বাট চিঠিটা আছে। বাট আইসের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির নিয়ম হচ্ছে ইউ মাস্ট ক্যারি ইউর গ্রিন কার্ড। ফটোকপি মোস্ট অফ দ্য কেস তারা অ্যাকসেপ্ট করে না। সে আমার প্রশ্ন সেখানে, তাহলে এক গ্রিন কার্ড রিনিউয়াল করতে লাগে 550 টাকা, তার সাথে 130 টাকা জরিমানা দেওয়া ভালো না? এটা এটা ইন্ডিভিজুয়াল চয়েস, এটা আমি বলতে পারবো না, এটা ইন্ডিভিজুয়াল চয়েস। তবে একাধিক ক্ষেত্রে দেখা গেছে যে কোনো ফটোকপি ডকুমেন্ট ইমিগ্রেশন অ্যাকসেপ্ট করে না। তাহলে তো আমার হাত থেকে সেই বুদ্ধি দেওয়াটা মনে হয় একটু ভুলই হলো। আমি কালকে থেকে বলবো তুমি সাথে রাখো। সাথে রাখাই না, হচ্ছে। এটা লেখাই আছে, ইউ মাস্ট ক্যারি ইউর পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড অল দ্য টাইম when you go out. হারানোর ভয় আর কি। ধন্যবাদ, ধন্যবাদ নাজমুল হাসান ভাই। দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। অনেকদিন পরে আবার আসলাম আপনাদের মাঝে, এবং আমাকে যে টপিকসটি দেওয়া হলো সেটা খুবই রিসেন্ট, জাস্ট গত শুক্রবারই বিশ্ববিখ্যাত জার্নাল সায়েন্স অ্যাডভান্স জার্নাল এটা প্রকাশিত হয়েছে যে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য, ক্যান্সার চিকিৎসায় কোলেস্টেরলের ব্যবহার। শুনতে একটু বেকাপ্পাই লাগবে, যেখানে কোলেস্টেরল সম্বন্ধে আমরা এত সচেতন, বেশি খাওয়া যাবে না কিংবা কোলেস্টেরল ফ্রি মাংস খাচ্ছি না, সেখানে আবার কোলেস্টেরল দিয়ে কিভাবে আমাদের চিকিৎসায় যাবে। বিষয়টা একটু জটিল। আমি জটিল দিকে আদৌ যাব না, আগে বলেছেন আমি স্বাভাবিকভাবে যাতে সবাই বুঝতে পারি সেই দিকে যাব। প্রাথমিকভাবে আমরা ইন্টারনেটের যুগে ক্যান্সার সম্বন্ধে সবাই খুব ভালো জানি মোটামুটি, আমি সেই আলোচনায় যাব না। শুধুমাত্র প্রথমে ক্যান্সারের মূল কারণটা একটু যাব, যে মূল কারণগুলির মধ্যে ক্রোমোজোমাল, বংশানুক্রমিক অথবা জিন এবং এনভায়রনমেন্ট একটা জটিল বিষয়, যেখানে কিনা ক্যান্সার হওয়ার আমাদের মূল একটা কারণ কিন্তু ওখানেই নিহিত, ম্যাক্সিমাম হয় তার জন্য। যেমন আমরা টক্সিক খাবার যদি খাই কন্টিনিউয়াস, আমরা যদি কেমিক্যাল খেতে থাকি কন্টিনিউয়াস, আমরা যদি রেডিয়েশন পেতে থাকি কন্টিনিউয়াস, এগুলো তো এক্সটার্নাল ফ্যাক্টর। এগুলিতেই আসলে আমাদের ক্যান্সারের প্রাদুর্ভাবটা বেশি হচ্ছে, এবং আধুনিক জমানায় এটার প্রাদুর্ভাবটাই বেশি। এটা হলো কারণের মধ্যে গেল। আর গতানুগতিক ট্রিটমেন্ট যখন প্রথম ক্যান্সার চিকিৎসা আবিষ্কার হয় তখন ছিল রেডিওথেরাপি, রে দিয়ে ক্যান্সারগুলিকে মারা হতো। তাহলে ক্যান্সার জিনিসটা আমরা মোটামুটি সাধারণভাবে যদি বলি, যে কোনো একটা বডির যে কোনো সেল, নর্মাল সেলের অ্যাবনর্মাল গ্রোথ, যদি খুব স্বাভাবিকভাবে বলি, আমাদের শরীরে কিন্তু সেল মারা যাচ্ছে আবার রিজেনারেশন হচ্ছে, এটা একটা নর্মাল প্রক্রিয়া। কিন্তু ধরুন লিভারের মধ্যে যদি লিভার সেলগুলি আনইউজুয়ালি গ্রো করতে থাকে, যেটা হয়তো দিনে গ্রো করার কথা একটা, গ্রো করতেছে 100টা, দ্যাট মেক্স এ টিউমার, দ্যাট মেক্স এ ক্যান্সার। টিউমারের মধ্যে যেগুলো বা খারাপ দিকে যায় সেগুলি ক্যান্সার আমরা সাধারণভাবে বলি। এখন ট্রিটমেন্টে যখন আমি বললাম যে রেডিওথেরাপি খুব কমন, সবাই আমরা জানি, কিন্তু তার একটা বিশাল সমস্যা হলো, ধরুন ক্যান্সারটা আমার হাতের এখানে হলো, যখন রেডিওথেরাপি দেওয়া হয় তখন ওই ক্যান্সার সেলটাও মারা যায়, পাশাপাশি চারিদিকের অনেক নর্মাল সেলও মারা যায় ওই রেডিয়েশনের প্রভাবে। এটা তো রোগীর জন্য একটা ক্ষতিকর বিষয়। এরপরে আবিষ্কার হলো কেমোথেরাপি, যেটা ইনজেকশন দিয়ে ফ্লুইড করে দেওয়া হতো। তাহলে এখন কিছু চিকিৎসা আছে রেডিওথেরাপি লাগেই না, কেমোথেরাপি দিয়ে দেওয়া হয়। সেটার আবার আর একটা সাইড ইফেক্ট সবাই জানি, এক একটা কেমোথেরাপির এক এক রকমের সাইড ইফেক্ট, এবং কিছু সাইড ইফেক্ট আছে সেটা মানুষ হিসাবে আমরা রোগীর স্বজন হিসাবে সহ্য করাটা অনেক কঠিন। যেমন কারোর চুল পড়ে যায়, কারোর দাঁত পড়ে যায়, শুকিয়ে একদম লিন অ্যান্ড থিন হয়ে যায়, খাবারের অরুচি হয়, বমি হয়, ডায়রিয়া হয়। এগুলি সহ্য করা একজন আত্মীয় কিংবা স্বজনের পক্ষে খুবই কষ্টকর। কিন্তু সেটাও করা হয় এই কারণে যে আমরা ক্যান্সার সেলগুলিকে মেরে ফেলতেছি, মেরে ফেলতে গিয়ে আমাদের অন্য সিস্টেমকে ইনভলভ করে ফেলতেছে, যাতে কিনা ওই সাইড এফেক্টটাকে মেনে নেওয়া হয়, ভালোর জন্য খারাপটা মেনে নেওয়া হয়। এটা হলো কেমোথেরাপি। আর কম্বাইন্ড কিছু করা হয় কিছু ক্যান্সারের ক্ষেত্রে, দুইটাই লাগবে, কেমোথেরাপিও লাগবে, রেডিওথেরাপিও লাগবে, সেটা কম্বাইন্ড থেরাপি। এখন এই সাইড এফেক্ট আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু একটা সাইড এফেক্ট আছে যেটা আমি সাধারণের জন্য একটু বলে রাখি, সেটা হলো এই অ্যান্টি ক্যান্সার ড্রাগগুলি
ইদানিংকালে আরেকটু সুবিধা হচ্ছে যে ইনজেকশন দেওয়া লাগে না, অনেক অনেক ট্যাবলেটও আবিষ্কার হয়ে আসছে, জাস্ট মুখে খেলেই চলবে, ভালো। কিন্তু এটার মূল আমাদের একটা ক্ষতি করে ফেলে, সেটা হলো আমাদের ইমিউনিটিকে সাপ্রেস করে ফেলে। এখন আমরা জানি ইমিউনিটি আমাদের শরীরের বডি প্রোটেকশন, ইমিউনিটি যদি সাপ্রেস করেই ফেলে তাহলে কিন্তু আবার ইনফেকশন ইনভাইট হওয়ার চান্স থাকে, আমাদের শরীরে ইনফেকশন ঢুকে পড়বে। তাহলে আমরা কেমোথেরাপি, রেডিওথেরাপি যাহাই দিচ্ছি ভালোর জন্য, ক্যান্সারটাকে দূর করার জন্য, সাইড এফেক্ট হিসেবে যা পাচ্ছি সেটা না হয় মেনে নিলাম, কিন্তু ইমিউনিটি যে সাপ্রেস হয়ে যাচ্ছে সেটা খুব রিস্কি। এই জন্য ওই সময়টায়, আমি সকলের সুবিধার জন্য বলছি, ওই সময়টা আমাদের উচিত হবে রোগীর চারিদিকে যাতে ইনফেকশনটা ইনভাইট না হয় এরকম পরিবেশ ক্রিয়েট রাখা, এরকম পরিবেশ রাখা। তাহলে কিনা, কারণ ওনার শরীরে কোনো ইমিউনিটি নাই, প্রোটেকশন দিতে পারবে না, সুতরাং যদি ইনফেকশন ঢুকে যায় তাহলে ক্যান্সারের উপর আবার একটা জটিল জিনিস ঢুকে পড়লো। এই দুইটা খুবই খারাপ অবস্থা দিকে যাবে পেশেন্টের জন্য। তা ইন জেনারেল ক্যান্সারের ক্ষেত্রে আমি একটু বললাম। এখন তারপরে নতুন একটা জিনিস আবিষ্কার হয়েছে, আমরা অনেকে জানি অথবা অনেকে জানি না, কিংবা এটা প্রচলনটা একটু কম। ইদানিংকালে সাউন্ড দিয়ে কিন্তু ক্যান্সারের ট্রিটমেন্ট করা হয়, এটাকে বলে HIFU, HIFU। এটা কিন্তু FDA অ্যাপ্রুভড এবং খুব সিলেক্টিভ কিছু ক্ষেত্রে এই ট্রিটমেন্টটা করা হয়। এবং এটাতে লাভ হলো, সাইড এফেক্ট একদম নাই, কারণ এটা তো রেডিয়েশন না, শুধুমাত্র ক্যান্সার সেলগুলিকে মারা হয়। যদিও অনেকগুলি ক্যান্সারের ক্ষেত্রে এটা এখনো প্রযোজ্য করা যায় নাই, কিন্তু যেখানে করা গেছে সেখানে ইফেক্ট কিন্তু খুবই 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 ভালো। এবং এরপরে এখন সারা দুনিয়াতে আমরা জানি যে ক্যান্সার রিসার্চ কিন্তু সবচেয়ে বেশি, কারণ আমাদের লাইফস্টাইল, যেটা একটু আগে বলছে যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে সবচেয়ে বেশি আমরা এফেক্টেড হচ্ছি কেমিক্যালস দিয়ে, টক্সিনস দিয়ে, রেডিয়েশনস দিয়ে, খুবই। সুতরাং আমাদের সকলেরই খেয়াল রাখা একটু উচিত যাতে কিনা কেমিক্যালটা একটু কম আমাদের কনজাম্পশন হয় এবং পারসিস্টেন্ট কেমিক্যাল কনজাম্পশন যাতে কম হয়, এটা একটু খেয়াল রাখা জরুরি। এখন আসি আজকের আমাদের মূল যে বিষয়টা ছিল যে কোলেস্টেরল দিয়ে কিভাবে ক্যান্সার ট্রিটমেন্ট করবে। এটা একেবারেই নতুন, এটা রিসার্চ লেভেলে আছে, এখনো ট্রিটমেন্ট লেভেলে আসে নাই। তবুও এটা বোঝানো আমার জন্য একটু কঠিন হবে, তবু আমি চেষ্টা করবো খুব সহজ ভাবে যেতে। সেটা হলো কোলেস্টেরল কিন্তু আমাদের শরীরের প্রত্যেকটা সেলের জন্য, নর্মাল বেঁচে থাকার জন্য, নর্মাল সেলটা বেঁচে থাকার জন্য খুবই জরুরি একটা উপাদান। ওটা ছাড়া সেল চলবে না, কারণ ওখান থেকে অনেক বেশি এনার্জি আসে। আবার ওটা বেশি হয়ে গেলে আমাদের শরীরে জমে যায়, সেটা আমরা জানি, আমাদের কোলেস্টেরল লেভেল হাই হয়ে যায়, এবং আমরা সবাই জানি সেটা ফ্যাটি চেঞ্জ হয়, লিভারের সমস্যা হয়, আমাদের ব্লাড প্রেশার হয়ে যায়, এগুলো তো আমরা জানি। কিন্তু এখানে সূক্ষ্ম জিনিসটা আমি খুবই রিসার্চের বিষয়, তো আমি ছোট ছোট পয়েন্ট একটু যদি বোঝাই তারপরে আমি লিঙ্ক করে দিব। সেটা হলো, তাহলে যেহেতু আমাদের রেগুলার সেলের জন্য কোলেস্টেরল লাগে, এবং একটু আগে আমি বলেছিলাম যে আমাদের ক্যান্সার সেল মানে নর্মাল সেলেরই অ্যাবনর্মাল গ্রোথ, তাহলে সেখানে কোলেস্টেরলটা বেশি ইউজ হচ্ছে। এখন কিছু সায়েন্টিস্টরা মনে করলো যদি তার মানে এইটি তার প্রধান এনার্জির সোর্স, এইটাকে যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে তো ক্যান্সার সেলের গ্রোথটা একটু কমে যাবে। মানে ও যুদ্ধক্ষেত্রে যেমন একটা, আমরা যেমন এখন তো একটা যুদ্ধ দেখতেছি বিশ্বে, এখন সৈনিকদের যদি খাদ্যই বন্ধ করে দেওয়া হয় তাহলে তো আর যুদ্ধ লাগে না, ওরা না খেয়েই মারা যাবে, যুদ্ধে আপনি উইন করে যাবেন। ব্যাপারটা অনেকটা ওই ধরনেরই, যে আমি ক্যান্সার সেল গ্রো করতেছে, আমি তাদের এনার্জিটা বন্ধ করে দিব, সোর্স অফ এনার্জি, খাদ্য বন্ধ করে দিব, এবং খাদ্যটাকে কোলেস্টেরল। তাহলে কোলেস্টেরলটাকে বহন করে একটা এনজাইম আছে, তাদেরকে বহন করে নিয়ে যেতে, কোলেস্টেরল নিজে যেতে পারে না সেলের কাছে। তাহলে আমি একটা ডট কোলেস্টেরল যে আমাদের খাদ্য সেলের জন্য, এখন ওনাকে নিয়ে যাচ্ছে বহনকারী, সে হলো একজন এনজাইম। সায়েন্টিস্টরা, এখানে অনেকগুলি এনজাইম আছে, আমি খুব ছোট আকারে যাচ্ছি, কিন্তু আমি স্বাভাবিক বাংলায় বলার চেষ্টা করছি, সুতরাং এর মধ্যে সায়েন্টিফিক্যালি অ্যানালাইসিস করলে হয়তো ত্রুটি ধরে ফেলতে পারবেন কেউ, কিন্তু আমি স্বাভাবিকভাবে বোঝার জন্য, তো এনজাইমগুলির মধ্যে একটা সাব এনজাইম দেখা গেল সে কিনা স্পেসিফিক ওই কোলেস্টেরলটাকে টেনে নিয়ে যায় সেলের ওয়ালের কাছে। এবং এখানে আরেকটা ফাংশন, এখানে আমরা একটু ফুল স্টপ দিলাম, আরেকটা ফাংশন আছে, যেমন ধরেন আমাদের শরীরের সাথে যদি আমরা কম্পেয়ার করি, আমরা খাদ্য খাবার খাই, পানি খাই, সবকিছু আমরা মলমূত্র দিয়ে ত্যাগ করি,
খুব স্বাভাবিকভাবে বললাম, যেগুলি আমাদের শরীরে লাগে না, মল আকারে অথবা মূত্র আকারে বের হয়ে গেল। তার মানে কি আমাদের ওয়াস্ট প্রোডাক্ট গুলি বের করে যেতে হবে। এখন কারো যদি প্রস্রাব বন্ধ হয়ে যায়, পায়খানা বন্ধ হয়ে যায়, তো শরীরে এগুলো জমতে সে তো আরো ব্যাড ইফেক্ট হবে, খুবই স্বাভাবিক। এখন এই এনজাইমটাকে টার্গেট কেন করা হলো? দেখা যাচ্ছে যে এই সাব এনজাইমটা উনি আবার সেলের ভিতরে যে ওয়াস্ট প্রোডাক্ট গুলি হয় সেগুলিকে বের করে নিয়ে আসে। তাহলে এই এনজাইমটাকে যদি ব্লক করে দেওয়া যায় তাহলে দুইটা কাজ হবে। একটা হলো কোলেস্টেরলটাকে আনতে দিবে না, আবার ভিতরের ওয়াস্ট প্রোডাক্টটাকে বের করতে দিবে না। তাহলে ওয়াস্ট প্রোডাক্ট যদি বের না হয়, সেল নিজে নিজে মারা যাওয়ার সম্ভাবনা যথেষ্ট, কারণ সে তো ওয়াস্ট প্রোডাক্ট বের করতে পারতেছে না। তার মানে সে অটোলাইসিস হয়ে যাবে, আবার এনার্জি পাবে না। এই দুই রিয়াকশনের জন্য তারা তখন কোলেস্টেরলটাকে টার্গেট করলো। মানে এখানে আমাদের একটু বোঝার একটু গ্যাপ থাকবে যে কোলেস্টেরল দিয়ে ট্রিটমেন্টটা না, কিন্তু কোলেস্টেরলের যে মেকানিজম সেটাকে বলছে ট্রাফিক জ্যাম। এই শব্দটা তারা কিন্তু রিসার্চে উল্লেখ করেছে, ট্রাফিক জ্যাম, কোলেস্টেরল ট্রাফিক জ্যাম। তার কোলেস্টেরলটাকে যেতেই দেবে না ওখানে, সুতরাং ওই এনজাইমের ফাংশন থাকবে না। এনজাইমের ফাংশন যদি না থাকে তাহলে এনার্জিও পাবে না এবং ওনার ফাস্টেস্ট প্রোডাক্ট আসবে না, আলটিমেটলি সেলটা মারা যাবে। এটা হলো একদম বেসিক মেকানিজম। আমি একটু বিজ্ঞান প্লাস স্বাস্থ্য বেশি বুঝিয়ে ফেললাম আমার মনে হয়। এই পয়েন্টটাকে ইভালুয়েট করে একদম স্ট্যানফোর্ড ইনস্টিটিউট এরা এই রিসার্চটা করেছে এবং এটার আউটপুটটা তারা বলতে চাচ্ছে, এখনো যদি রিসার্চ পর্যায়ে আছে, তারা বলতে চাচ্ছে এটা হবে সবচেয়ে বেশি ইফেক্টিভ এই কারণে যে অন্যান্য কেমোথেরাপির যেমন একটা সাইড এফেক্ট আছে, এটা তার না নাই, কারণ এটা এনজাইমেটিক ব্লক করে তারা এই রেজাল্টটা আনবে, যার জন্য তারা এটাকে হোপফুল। আপাতত এটা ইঁদুরের উপরে তারা অ্যাপ্লাই করছে এবং তারা ভালো রেজাল্ট পেয়েছে। হোপ, আমরা আশা করি যে ভবিষ্যতে এটা যদি মার্কেটে আসে কিংবা জনগণের উপকার হয় তাহলে তো খুবই আশাবাদী একটা কথা। থ্যাংক ইউ। আমি বুঝাইতে পারলাম কিনা, আমি থ্যাংক ইউ স্যার, আশা করি বুঝাইতে পেরেছি। আমরা তো ডাক্তার না, বাট আপনি যেভাবে বুঝিয়েছেন তাতে বিউটিফুলি এক্সপ্লেইন এবং এত সহজভাবে বুঝিয়েছেন যে যে কেউ এটা বুঝবে। নাজমুল ভাই, এনি কোয়েশ্চেন এই বিষয়ে? না, আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে ক্যান্সার ট্রিটমেন্ট যারা নেয় তারা তাদের ইমিউনিটিকে প্রোটেক্ট করতে পারে কিভাবে আফটার অল দিস কিমো এন্ড রেডিয়েশন থেরাপি? এটা আসলে উন্নত প্রোটেকশন করে না। এই জন্য যখন ক্যান্সারের ট্রিটমেন্টটা হয়, ডিপেন্ডিং অন কোন জাতীয় কেমোথেরাপি দেওয়া হচ্ছে এবং তার সাইড এফেক্ট কি রকম, সেইটার উপরে ডাক্তার সাহেবরা আগের থেকেই তার বডি অ্যাসেসমেন্ট করে নেয় যে এই কেমোথেরাপির ইফেক্টটা উনি নিতে পারবে কিনা, যার জন্য তার ব্লাড টেস্ট, একটা রুটিন ব্লাড টেস্ট করে নেয় 3 দিন আগে, 7 দিন আগেও না, অনেক সময় করে 1 দিন আগে, যে হ্যাঁ আমি কালকে দিব, আজকের মধ্যে আমি একটা বেসিক টেস্ট করে নিব যাতে কিনা ওনার বডি এটাকে নিতে পারবে কি পারবে না। যখন দেখে পারে না তখন তাকে নেওয়ার মতো ফিজিক্যালি ইমপ্রুভ করে নেওয়া হয়। এইটা একটা কথা। আর দ্বিতীয় একটা কথা হলো আমাদের ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে এখন অনেক রিফাইন্ড মেডিসিন এসেছে যাদের কিনা সাইড এফেক্ট গুলি অনেক কম। এই দুইটা মিলিয়ে খুব একটা অসুবিধা হয় না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আরেকটা জিনিস জানতে চাই, ইমিউন থেরাপি একটা নতুন কোন প্রক্রিয়া বেরিয়েছে নাকি আপনার? জি জি, এটা কি ক্যান্সারের ট্রিটমেন্টে কাজে লাগে? কেমোথেরাপির একটা ব্রাঞ্চ হলো ইমিউনোথেরাপি। আচ্ছা, একটা ধরন, ব্রাঞ্চ নয় ঠিক, ওটা আরেকটা টাইপ অফ মানে মেডিসিন। আমরা তো প্রথম থেকেই বললাম যে এর আগে শুধুমাত্র ক্যান্সারের ট্রিটমেন্ট ছিল রেডিয়েশন দিয়ে, সেটা সহ ছিল ভয়াবহ। আপনি যদি দেখেন বিশ্বাস করতে পারবেন না। ধরেন আমার এখানে একটা ক্যান্সার হলো, এখানে কালো হয়ে যায় পুরো স্কিনটা রেডিয়েশনের প্রভাবে, পুড়েই যায়, একদম বাংলা যদি বলি পুড়ে যায়। সেটাকে রিগ্রেস করা, আর মানুষ বেঁচে থাকতে হবে, বেঁচে থাকার জন্য আমার এখানে পুড়ে গেল না কি হলো ওটাকে মূল্য দেওয়া হয় না, জীবনটাকে মূল্য দেওয়া হয় বেশি, ওই জন্য ওটাকে মেনে নেওয়া হয়। কিন্তু ইদানিংকালে কেমোথেরাপির এটা কমে, রেডিওথেরাপির ব্যবহারটা অনেকটাই কমতির দিকে, কেমোথেরাপির ব্যবহারটা বেশির দিকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। হাসান ভাই, এনি কোয়েশ্চেন আপনার? ভাই কোনো প্রশ্ন করবেন কিনা? হাসান না, বাট আপনি যেভাবে সুন্দর বুঝিয়েছেন, একদম মানে বিউটিফুল, খুব সুন্দর বুঝিয়েছেন আপনি। আমরা আসলে, আর যদি আমরা এই লাইনের লোক না, বাট প্রত্যেক এত সহজভাবে বুঝেছি যে রিয়েলি প্রফেসরস
এন্ড সামনে তার অডিয়েন্স। আমার সামনে আপনারা তিনজন তো আমার 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 সিনিয়র, সুতরাং আমাকে তো একটু বুঝাইতে হবে যাতে কিনা আপনারা বুঝতে পারেন। বিউটিফুল বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ইউর টাইম। অনেক ধন্যবাদ আপনাকে, বিউটিফুল। অনেক থ্যাংক ইউ প্রফেসর মাহবুব হোসেন, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। ফখরুল ইসলাম দেলোয়ার, আপনি কি শুনতে পাচ্ছেন? ফখরুল ইসলাম দেলোয়ার, আপনি শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ। আপনাকে সংক্ষেপে জেনে নিই একটু। আমরা জানি যে ঈদ আসছে, ঈদ কখন হবে, কিবারে হবে এবং কোথায় কিভাবে জামাত হচ্ছে, একটু সংক্ষেপে জেনে নিই আপনার কাছ থেকে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। টাইম টেলিভিশনের সকল সম্পাদক, আমাদের তাহের ভাই, এখানে যারা বিজ্ঞ প্যানেলিস্ট আছেন সবাইকে আমি সালাম জানাচ্ছি, এবং যারা ভিউয়ার্স আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি জামাইকা মুসলিম সেন্টার উনি সেক্রেটারি, সো বিগেস্ট মস্ক। জি, জেনারেল সেক্রেটারি জামাইকা মুসলিম সেন্টার। ইনশাআল্লাহ আমাদের যেহেতু ওয়েদার আমাদেরকে পারমিট করতেছে, আমরা ঈদের জামাত করতেছি ইনশাআল্লাহ জামাইকা মুসলিম সেন্টারের পাশেই 168-এ টমাস এডিসন ফিল্ডে, এবং 8:30-তে একটাই ঈদের জামাত হবে। তো সবাইকে আমরা রিকোয়েস্ট করছি যে যার বাসার থেকে অজু করে এবং জায়নামাজ নিয়ে আসতে। ইনশাআল্লাহ ওয়েদার ভালো আছে এবং আমরা ঈদের একটা বড় জামাত করতে কিবারে যাচ্ছি। হবে ঈদ? আপনাদের ঈদের ডেটটি কি করা হয়েছে? ওয়েডনেসডে May 27th। ওকে, May 27th, ওয়েডনেসডে 8:30 আপনাদের ঈদের জামাত হবে। ওয়েডনেসডে 8:30 টমাস এডিসন ফিল্ডের মধ্যে, যেটা হচ্ছে 168 স্ট্রিটে এবং 84 অ্যাভিনিউ জামাইকাতে। একটি মাত্র জামাত হবে, রাইট? একটি মাত্রই জামাত। তাইলে আমরা বলে দিতে পারি দর্শক শ্রোতা যারা আছেন যে আগামী বুধবার পবিত্র ঈদুল আজহা। ইনশাআল্লাহ আগামী বুধবার May 27 ঈদ উল আজহা। ইনশাআল্লাহ সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু থ্যাংক ইউ, আপনাকে আলাইকুম। অনেক ধন্যবাদ। যাই হাসান ভাই আপনার কাছে। সো আমরা ঈদের খবরও পেয়ে গেলাম যে আগামী বুধবারে ঈদ হচ্ছে তাহলে। সো হাসান ভাই আপনার কাছে যেতে চাই যে আপনি জানেন যে ইরান আজকে আবার একটা অ্যাটাকও হয়েছে দেখলাম একটু, ওনারা বলছে যদিও যে আমরা আত্মরক্ষামূলক অ্যাটাক করেছি, বাট কিউরিয়াসিটি হচ্ছে ওই জায়গায় যে এত এনিমিসিটির পরে যে শান্তি চুক্তি হচ্ছে, এই শান্তি চুক্তিটা বেস অন হোয়াট? কারণ শান্তি চুক্তিতে দুই পক্ষই যদি মোটামুটি একটু নেগোসিয়েশন না করে তাহলে তার চুক্তি হয় না। সো বেস অন হোয়াট অনেকেই জানতে চাচ্ছে যে কিভাবে এটা হচ্ছে, কোন কোন শর্তের ভিত্তিতে? ধন্যবাদ তাহের, সবাইকে শুভেচ্ছা। তার একটা গান আছে না, তুমি এত কাছে তবু দূরে মনে হয়, তুমি এত কাছে তবু দূরে মনে হয়। আমাদের শান্তি চুক্তিটা হচ্ছে এরকম, এত কাছে কিন্তু আসলে অনেক দূরে। দুই পক্ষই চাচ্ছে একটা চুক্তি করতে, যে চুক্তি উভয়ের জন্য লাভজনক। আমাদের মাননীয় প্রেসিডেন্ট তিনি যে কোনো উপায়ে একটা চুক্তি করবেনই, এটা তার রাজনৈতিক সার্ভাইভালের জন্য প্রয়োজন। অন্যদিকে ইরানের জন্যে চুক্তি ছাড়া তার টিকে থাকাটা কঠিন হয়ে পড়বে, ইকোনমিক্যালি সে ভায়াবল থাকবে না আর। ফলে দুই পক্ষই যায় চুক্তি হতে হবে আমার জন্য লাভজনক এই শর্তে। আমি চুক্তি করলাম, দেখা গেল আমি ঠকে গেলাম, ফলে রাজনৈতিকভাবে আমি দেশের ভেতরে বিদ্রুপের সম্মুখীন হব। এখন যে পর্যায়ে পৌঁছেছি আমরা, একটা ফ্রেমওয়ার্ক, একটা কাঠামো তৈরি হয়েছে, চুক্তি নয় কিন্তু একটা কাঠামো তৈরি হয়েছে, যে কাঠামোর ভিত্তিতে দুটো জিনিস ঘটবে। এক, হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে, হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে, এটা এক নম্বর শর্ত। আর দু নম্বর, ইরান অ্যাপারেন্টলি সম্মত হয়েছে তার নিউক্লিয়ার যেই মেটেরিয়াল আছে তা হস্তান্তর করতে। ইরান বারবারই কমিট করবে যে আমি পারমাণবিক অস্ত্র বানাবো না। আর যেই এনরিচড ইউরেনিয়াম আমার কাছে আছে 1000 পাউন্ডের মতো মনে করা যাক, এক্সাক্ট নাম্বারটা আমরা কেউই জানি না, 60% এনরিচড হয়েছে বলা হচ্ছে। তা ইরান বলছে এক কথা, আমেরিকা বলছে আর এক কথা, সেটা ভিন্ন কথা, কিন্তু উত্তরটা হচ্ছে যে ইরান এই এনরিচড ইউরেনিয়াম ধ্বংস করতে বা হস্তান্তর করতে সম্মত হয়েছে। ইরান কি পাবে? এক নম্বর হচ্ছে ইরানের যে বিশাল অর্থ সম্পদ বাইরে ফ্রোজেন হয়ে পড়ে আছে, মিনিমাম অ্যাটলিস্ট $25 বিলিয়ন আটকে আছে বিশ্বের বিভিন্ন জায়গায়, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে, তা ছেড়ে দেওয়া হবে ইরানকে, অ্যাটলিস্ট আংশিক ছেড়ে দেওয়া হবে ইরানের ব্যবহারের জন্য। তার মানে ইরান ইমিডিয়েট রিলিফ পাচ্ছে
আর্থিক সুবিধা পাচ্ছে। আর প্রেসিডেন্ট ট্রাম্প বলতে পারবেন যে দেখো আমার তো দাবি ছিল হরমুজ প্রণালী খুলে দেবো, হরমুজ প্রণালী খুলে দিচ্ছি। আর ইরান কমিট করছে যে সে পারমাণবিক অস্ত্র বানাবে না। এখন মজা হচ্ছে এই যে এসবই কিন্তু বায়বীয় কথা, কোনোটাই আমরা জানি না, কোনো পক্ষই কিন্তু স্পষ্ট করে আমাদেরকে বলছে না কি হবে। যেটুকু আমরা জানতে পাচ্ছি, যেটা যতটুকু মোটামুটি কনফার্ম, যেটা একটু আগে বললাম, একটা সাধারণ মতৈক্য তৈরি হয়েছে, একটা ফ্রেমওয়ার্ক বানানো হয়েছে, যে ফ্রেমওয়ার্কের মাধ্যমে বলা হচ্ছে যে ইরান হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেবে জাহাজ চলাচলের জন্য, আমেরিকা টাকা আনফ্রোজ করবে, আর আগামী 30 থেকে 60 দিনের মধ্যে চূড়ান্ত শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে। আগামী 30 থেকে 60 দিনের মধ্যে, তার মানে এখন হলো গিয়ে প্রাথমিক চুক্তি, যে চুক্তির অধীনে হরমুজ প্রণালী খোলা হবে, আমেরিকার যেই ব্লকেড আছে সেই ব্লকেড পার্শিয়ালি তুলে নেওয়া হবে, এবং 7 দিনের মধ্যে একটা পুরোপুরি শান্তি চুক্তি অর্জিত হবে। এখন এটা ট্রাম্প সাহেবের জন্য, আমাদের প্রেসিডেন্টের জন্য খুব একটা কমফোর্টেবল নেই এই মুহূর্তে, কারণে যে সবাই হুমড়ি খেয়ে পড়েছে যে তুমি তো বলেছিলে যে ইরানের এই সরকার আমাদের জন্য খুব ইমিনেন্ট থ্রেট। সব সরকার থেকেই গেল, তো পরিবর্তনটা এক্স্যাক্ট কি পরিবর্তনটা ঘটলো? হরমুজ প্রণালী তো আগেও খোলা ছিল, তুমি এই যুদ্ধ, এই সৈন্য সামন্ত নিয়েই এই বিলিয়নস অফ ডলার্স খরচ হয়ে যুদ্ধ করলে, এর কনক্রিট লাভটা কি? সবচেয়ে বেশি ক্ষিপ্ত কারা? ট্রাম্পের সবচেয়ে অনুগত সমর্থকেরা, রিপাবলিকানরা। একটা ইন্টারেস্টিং কথা বলেছে অ্যারন ডেভিড মিলার, একসময় তিনি মধ্যপ্রাচ্য শান্তি চুক্তির জন্য তো বড় অনেক কাজ করেছেন। তিনি বলছেন যে যুদ্ধটা ছিল ওয়ার অফ চয়েস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব ইচ্ছে করে যুদ্ধ করতে গেছেন, ইটস এ ওয়ার অফ চয়েস। আর এই চুক্তিটা হচ্ছে ওয়ার অফ নেসেসিটি। তিনি এটা বাধ্য হয়ে করছেন। তার সামনে মধ্যবর্তী নির্বাচন, তেলের দাম $4.5 পেরিয়ে গেছে, $5 শিগগিরই পৌঁছবে। এই অবস্থায় তার জন্যে পলিটিক্যালি সার্ভাইভ করতে হলে একটা সমঝোতায় পৌঁছতেই হবে। সে কারণে আমরা দেখতে পাচ্ছি যে উভয় পক্ষই, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, একটা যে কোনো প্রকার চুক্তিতে পৌঁছতে তারা মরিয়া হয়ে উঠেছে। লক্ষ্য করে দেখবেন যে ভাষাটাও বদলে গেছে। এর আগে কি বলা হতো? যে নিঃশর্ত আনকন্ডিশনাল সারেন্ডার। আমার প্রেসিডেন্ট ট্রাম্প সাহেবের ট্রুথ সোশ্যালে গেলে দেখবেন আপনি লেখা আছে অন্য কোনো পথ নেই ইরানের কাছে, তাকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। আর এখন তারা কি বলছেন? রুবিও, আমাদের পররাষ্ট্রমন্ত্রী, বলেছেন যে আমরা একটা ভালো চুক্তি আশা করছি, এ গুড ট্রিটি, একটা ভালো চুক্তি। তার মানে আগের সে শর্ত নয়, মোটামুটি আমাদের যে কাছে গ্রহণযোগ্য হয় এমন চুক্তি আমরা চাই। গ্রহণযোগ্যতা কি? মাথায় রাখবেন আসল ব্যাপারটা যে এখানে, তা হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেবের আগে এক চুক্তি হয়েছিল, কিন্তু 2015 সালে ওবামার সময় একটা চুক্তি হয়েছিল, যে চুক্তির অধীনে ইরান সম্মত হয়েছিল পারমাণবিক অস্ত্র না বানাতে এবং তার যেই এনরিচ ইউরেনিয়াম আছে তা ব্যবহার না করতে। এই কমিটমেন্ট তারা আমাদের দিয়েছিল। শুধু তাই না, ইরানের আয়াতুল্লাহ খামেনি বলেছিলেন যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে ইসলামের জন্য নিষিদ্ধ, এটা একটা অপরাধ। সেইখান থেকে নতুন সরকার এসছে ক্ষমতায়, তারা অনেক বেশি হার্ডলাইনার, তারা প্রবলি চাইবে এই অস্ত্র বানাতে, বিকজ তাদের সার্ভাইভালের জন্য অস্ত্রের প্রয়োজন হতে পারে। তো এই টানা হেঁচড়ার পরে এখন আমরা এই পর্যায়ে পৌঁছেছি যে হয়তোবা আগামী 2-1 দিনের মধ্যে দেখবো আমরা যে এই সাধারণ মতৈক্যের ভিত্তিতে একটি প্রাথমিক শান্তি চুক্তি দুই পক্ষ স্বাক্ষর করছেন। একটা শর্ত দিয়েছেন আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব, শর্ত মানে অলিখিত শর্ত। তিনি আশা করছেন যে আরব দেশগুলি, মধ্যপ্রাচ্যের দেশগুলি আরো বেশি সংখ্যায় ইসরায়েলের সঙ্গে সমঝোতা করবে। মিনওয়াইল ইসরায়েল কিন্তু লেবাননে অব্যাহতভাবে হামলা বাড়িয়ে চলেছে। আজকে তারা বলেছে তারা যুদ্ধ মাত্রা বাড়িয়ে দেবে। ইরান বলছে উল্টো কথা। ইরান বলছে এই যুদ্ধ শান্তির জন্য একটা আবশ্যিক শর্ত হচ্ছে লেবাননে যুদ্ধ বন্ধ হওয়া। ফলে আমি বলবো একটু আগে যেটা বললাম, এত কাছে কিন্তু এত দূরে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ হাসান ভাই। হাসান ভাই, আরেকটা বিষয় জানতে চাই যে আপনার ইউক্রেন ওয়ার, হোয়াট ইজ দ্য সিচুয়েশন নাও? আমরা এখন এটা দেখি না তেমন কোনো, বাট এটা কি যুদ্ধ নাই, যুদ্ধ শেষ হয়ে গেছে না কি? হোয়াট ইজ দ্য সিচুয়েশন? আমরা যেটা জানি তা হচ্ছে যে ইউক্রেনের ড্রোন যুদ্ধের কারণে ভারী বিপদে আছে পুতিন সাহেব, বিশেষ করে অর্থনৈতিকভাবে। কেমন? পুতিনের ইতিমধ্যে প্রায় 1 মিলিয়ন, মানে 10 লক্ষ সৈন্য হতাহত হয়েছে। একটা দেশের 10 লক্ষ সৈন্য, আপনি ভাবতে পারুন
হয়েছে, হতাহত হয়েছে। এর মধ্যে অনেক বিদেশি সৈন্য আছে, আমাদের বাংলাদেশ থেকে যাওয়া মানুষ সেখানে মারা গেছে যুদ্ধ করতে যেয়ে। এবং এখন দেখতে পাচ্ছি আমরা যে রাশিয়ার অর্থনীতি অলমোস্ট 40%, প্রায় হাফ যুদ্ধ নির্ভর। অন্য সব কিছু বন্ধ হয়ে গেছে, সমস্ত খরচ যুদ্ধের জন্য। এর ফলে কি দাঁড়াচ্ছে, নাগরিক জীবনের কোয়ালিটিটা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে ডিমান্ড বাড়ছে ক্রমান্বয়ে যে এই যুদ্ধ তো কোনো ফলাফল পাচ্ছি না আমরা। তুমি আমাকে কি বলেছিলে, এই ঠিক এক্স্যাক্টলি ইরানের মতো 2 দিনের মধ্যে শেষ করে দেবো, 2 দিনের মধ্যে কিয়েভে সরকার পতন ঘটবে। দুদিন তো নয়, 4 বছরে পড়েছি আমরা, কোনো লক্ষণ নেই। মিনওয়াইল উল্টো ঘটছে। অবস্থা এতটাই খারাপ যে 9 মে হচ্ছে ওদের ভিক্টরি ডে। আপনারা হয়তো পত্রে দেখেছেন, ভিক্টরি ডেতে বিশাল আকারের উৎসব হয় মস্কোতে, রেড স্কোয়ারের সামনে। বিদেশি অতিথিরা যান সেখানে, তারা পুতিন সাহেব সেখানে স্যালুট দেন, নতুন অস্ত্রের সেখানে ঝনঝনানি থাকে। এবার কোনো অস্ত্রের সমাবেশ নেই। কারণটা কি? ভয়। যে কোনো সময় ইউক্রেন থেকে পাঠানো ড্রোন এই অস্ত্রের উপরে হামলা দিতে পারে। কারণ 9 মের ঠিক আগের সপ্তাহে মস্কোর একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ ড্রোন আক্রমণ করে এবং বেশ ভালো ক্ষয়ক্ষতি হয়। এতটা ভয় ঢুকে গেছে যে পুতিন সাহেব তার ব্যক্তিগত নিরাপত্তা 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। তিনি ভয়ে আছেন যে ভেতর থেকেই না কোনো রকমের দুর্ঘটনা ঘটে। এখন এই যে চারদিকে রটছে, এই রটনাকে ঠেকানোর জন্যে চতুর্গুণ আকারে আক্রমণ করছে মস্কো কিয়েভের উপরে, রাজধানীর উপরে। গতকাল হয়েছে, আজকেও আক্রমণ হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং মূল শহরে আজকে মস্কো থেকে বলা হয়েছে যে ফরেনাররা তোমরা এই শহর ত্যাগ করো, কারণ যুদ্ধের তাপমাত্রা আরো বাড়বে। ইউ মাইট বি দ্য নেক্সট ভিকটিমস। So this is the situation in Ukraine. এই হচ্ছে ইউক্রেনের অবস্থা। So ইউক্রেন, তাহলে কি আপনি বলতে পারেন যে ইউক্রেন মোটামুটি তাদের তো কিছু জায়গাতে দখল করে ফেলেছে রাশিয়া, এটা তো এখনো তাদের দখলেই আছে। তাদের রাফলি 20% তারা হারিয়েছে। কিন্তু গত লিটারালি 1 বছরে মস্কো আদৌ কোনো অগ্রগতি অর্জন করতে পারেনি, বরং তারা দখল করা জায়গা হারিয়েছে। খুব বেশি নয়, কিন্তু বেশ কিছু জায়গাতে হয়েছে কি, এই যুদ্ধের চরিত্র বদলে গেছে। আগে যুদ্ধ হতো সৈন্য দিয়ে, এখন যুদ্ধ হয় ড্রোন দিয়ে, আনম্যান মানে মানুষবিহীন এই আমাদের এই খেলনা প্লেন দিয়ে যুদ্ধ করা হচ্ছে এবং কোনো মানুষ মরছে না। আর ইউক্রেন অনেক অ্যাডভান্স হয়ে গেছে এই টেকনোলজিতে। আপনারা দেখেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলি এই ইরান যুদ্ধের সময়, মধ্যপ্রাচ্যের দেশগুলি ইউক্রেনের হাত ধরেছে, ভাই আমাদেরকে এই টেকনোলজি দাও। এবং তাই তারা, জেলেনস্কি নিজে গেছেন মধ্যপ্রাচ্যে, যে কথা বলে এসছেন। এবং ইউক্রেনিয়ান এক্সপার্টরা মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে সাহায্য করছে গালফ কান্ট্রিগুলিকে ইরানের বিরুদ্ধে সাহায্য করতে। মানে এটাকে দাঁড়ালো যে ইউক্রেনকে আমরা দুর্বল ভেবেছি, যে ইউক্রেন 2 দিনের মধ্যেই পতন ঘটবে, সেই ইউক্রেন এখন এতটা শক্তিশালী হয়ে পড়েছে টেকনোলজির কারণে, প্রযুক্তির কারণে, যে রাশিয়াকে তারা প্রায় কোণঠাসা করে ফেলেছে। আমি আপনাকে বললাম, পুতিন সাহেবের ব্যক্তিগত নিরাপত্তা 3 গুণ বাড়ানো হয়েছে। তিনি ভয় পাচ্ছেন ভেতর থেকে হয়তোবা। কারণ হচ্ছে কি, মানুষ জানতো না যুদ্ধ হচ্ছে। পুরো মিডিয়া কমপ্লিট ব্লকেড ছিল, সেই ব্লকেডটা ক্রমান্বয়ে থামছে। থ্যাংক ইউ সো মাচ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এ পর্যন্তই। আমরা যে আলোচনাগুলো আজকে করলাম তার হচ্ছে যে ক্যান্সারের নতুন একটি পদ্ধতি, রোগের চিকিৎসা একটা নতুন পদ্ধতি, তা হচ্ছে যে কোলেস্টেরলের সাপ্লাই কীভাবে ব্যবহার করে দিয়ে তারা চিকিৎসা করতে পারেন, এই বিষয়টি আলোচনা করা হলো। এবং ঈদ হবে আগামী বুধবার, এটা আজকে ঘোষণা করা হয়েছে। তো সবাইকে আগামী ঈদ মোবারক। এবং আমরা আজকে আলোচনা করলাম যে ওয়ার্ল্ড কাপ ফুটবল, এই ফুটবলের যে আপনার এই টিকিট কালকেও আপনারা কিনতে পারবেন। সো আপনারা ওই যে ওয়েবসাইটে যেটা বলা হয়েছে, ওয়েবসাইটটি আপনারা লগ ইন করবেন এবং আপনারা চেষ্টা করবেন যে লটারি টিকিট কিনতে পারেন কিনা। অ্যান্ড দেন ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের যে পরিধি এবং শান্তি চুক্তির যে অগ্রগতি, এই বিষয়টি আজকে আলোচিত হলো। আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আপনার পরিবারের স্বাস্থ্যসেবা এবার একেবারে হাতের নাগালে। লং আইল্যান্ডের ডিয়ার পার্কে আলম মেডিকেল দিচ্ছে আপনাদের নির্ভরযোগ্য